সম্প্রতি ববি হাকিম একটি মন্তব্য করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য। তারপরে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে আবারও বিস্ফোরক কথা বললেন। তিনি আরএসএস কে সরাসরি আক্রমণ করলেন। তিনি বলছেন যে আরএসএস বিভাজনের রাজনীতি করে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী এবং আইনজীবী নাজিয়া ইলাহি খান। নমস্কার নাজিয়া। নমস্কার। এই যে ববি হাকিম তিনি উস্কানিমূলক যে মন্তব্য কিছুদিন আগে করেছিল, তারপরে ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি আরএসএস কে আক্রমণ করছেন সরাসরি এবং তিনি বলছেন যে বিভাজন, এই যে ধর্ম নিয়ে বিভাজন, সম্প্রদায় নিয়ে বিভাজনের রাজনীতি করে আরএসএস, ডাইরেক্ট আরএসএস কে টার্গেট করলো। কি বলবেন? দেখো, ববিদা একটা ফটফটিয়া চালাতো, একটা স্টিল টিফিনে রুটি আর ভিন্ডি ভাজা নিয়ে আসতো। আজকে আথা পয়সা, আনলিমিটেড আনকাউন্টেবল টাকা হয়ে গেছে। এবার আমি বলবো কি ববি বাবু যা মমতা বন্দ্যোপাধ্যায় খুব লাডলা মন্ত্রী আর কলকাতা মেয়র আছে, যার নাকে নিচে অনেক বেআইনি মাকান হচ্ছে, কি জানি কাটমানি ওনার পাশেও যাচ্ছে, তার জন্য উনি থামাচ্ছেন না। উনি কি সংবিধান পড়েছেন আর আল কোরআন পড়েছেন? উনি 3 জুলাই কোরআন প্রতিযোগিতাতে উনি ভাগ নিলেন আর উনি ওখানে নিজের বক্তব্যটা রাখলেন অ্যাজ আ চিফ স্পিকার আর অ্যাজ আ ভিভিআইপি গেস্ট। উনি কোরআন প্রতিযোগিতাতে ভাগ নেবার পর যখন বক্তব্য দিলেন তখন উনি কনভার্সনকে প্রভোকেশন দিলেন। সেটা অসাংবিধানিক, একদম অসাংবিধানিক। আর্টিকেল 19, 14, 18, 21, 28, 25 সেটা উনি পড়েছেন। কখনো আপনি কাউকে জোর জবরদস্তি কনভার্সন করাতে পারবেন না, আপনি একটা স্ট্র্যাটেজি সেট করে কাউকে কনভার্ট করাতে পারবেন না। আমি তো সৌভাগ্যনী ওনার চোখে, কিন্তু আমি রুদ্রাক্ষ পড়ি, আমি সনাতন ধর্মকে খুব প্রেম করি, তার জন্য ফরহাদ হাকিম চোখে আমি সৌভাগ্যনী। এই যে স্ট্র্যাটেজি আছে সেটা অনেক আগে থেকে চলছে, বাঙ্গালকে মুগলিস্তান বানানো। এখন আমি একদম রেসপন্সিবিলিটি নিয়ে বলছি কি 80% বাঙ্গাল মুগলিস্তান হয়ে গেছে। এবার আপনি ভাবুন কি কেন শরিয়া আইন সভা, না শরিয়া কানুন সভা, না শরিয়া ইনসাফ সভা, কেন শুধু মহিলাদের বিরুদ্ধে হচ্ছে? যা মুসলমান পুরুষরা চুরি করছে তার হাতটা কেন কাটা যাচ্ছে না? নাসির খান রেপ করলো, কেন ওর অজারটা কাটা যাচ্ছে না? কেন? যদি শরিয়া মানছেন তাহলে পুরোপুরি মানুন না। এরা যা এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আর যা রিচুয়াল যা অ্যাডাপ্ট করেছে সেটা পাকিস্তানে আপনি দেখবেন মুসলমান পুরুষ কিছুই করে নেবে, তার উপরে শরিয়া কানুন দায়ী আসবে না, কিন্তু মুসলমান মহিলারা যদি কিছু করবে তার উপরে শরিয়া কানুন লাগবে হয়। তা আপনি এবার ভেবে নিন কি মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই মঞ্চ থেকে দুটো জিনিস আপনাদেরকে ইন্টিমেট করে দিল। একটা, ঘুষপেটিয়া উনি রাখবেন আর আরো উনি আনাবেন। দ্বিতীয়টা কে এই ভারতের ভিতরে আর পশ্চিমবঙ্গ নেই। এবার উনি পরিষ্কার বললেন কেন? উনি ভেবে গেলেন কি মানুষ, অনেক ইন্টেলিজেন্ট মানুষ যারা আছে তারা বুঝে গেছে। আমি এই কথাটা আপনার চ্যানেলকে বলেছিলাম, তারপরে অনেক মঞ্চতে বলেছিলাম, তারপর ভারতীয় জনতা পার্টি অফিসে এই কথাটা আমি উঠিয়েছিলাম, কিন্তু আমার মুখটা বন্ধ করানোর চেষ্টা হলো, আমাকে সাইড করা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। কেন? তারা তো অনেক ভারতীয় জনতা পার্টিতে লোকজন আছে যারা টিএমসি থেকে যুক্ত আছে, তার জন্য আমার মুখটা বন্ধ করালো। মানে আপনি এই অভিযোগটা করছেন কিভাবে যে ভারতীয় জনতা পার্টিতে অনেকেই আছে যারা তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছে বা তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলছে? না, যদি না রেখে চলতো তাহলে এই দুটো কথা নিয়ে, এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ন্যাশনাল আর অ্যান্টি কনস্টিটিউশন স্টেটমেন্টটা নিয়ে আজকে প্রত্যেক গ্রামে সভা হতো, আজকে প্রত্যেক মাঠে সভা হতো, আজকে প্রত্যেক ডিস্ট্রিক্টে সভা হতো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আজকে প্রত্যেক টুইটারে এটাই মানে ভাইরাল হতো। আজকে আমরা ন্যাশনাল নিউজে কাবাড়িয়া নিয়ে বসতাম না, আজকে পশ্চিমবঙ্গ টপিকটা নিয়ে বসতাম কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিল কি ভারত সঙ্গে ভালো রিলেশন, বাংলার ভালো সম্পর্ক রাখতে হবে। কেন? এই কি ভারতের ভিতরে নেই? এটা কি বাংলাদেশে যুক্ত হয়ে গেছে? এটা কি পাঞ্জাব যা হিস্সা চলে গেছে পাকিস্তানে আর পিওকে যা পাকিস্তানে অকুপাইড কাশ্মীর আছে সেটা কি হয়ে গেছে? না,
এটা তো ভারতের ভিতরে আছে, এখানে তো সংবিধান চলে। তাহলে এই দুটো কথা নিয়ে, এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ন্যাশনাল আর অ্যান্টি কনস্টিটিউশন স্টেটমেন্টটা নিয়ে একটা আপনি বলুন কোথায় হচ্ছে? কিছু হচ্ছে না। তারপরে আপনি বলুন 2024-এ ইন্টেনশনালি এই মতন 42 ক্যান্ডিডেট কেন দেওয়া হলো যারা উইক ছিল? কেন দেওয়া হলো? আর যারা স্ট্রং ছিল তাকে বাড়িতে বসানো কেন হলো? আর যারা ওই 42 ক্যান্ডিডেট ভিতরে স্ট্রং ছিল 8-10টা, তাকে অনেক ফোকাস কেন দিয়ে করা হলো না? কেন করা হলো না? জায়গা চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, ডায়মন্ড হারবার এত ভাইটাল সিট ছিল। আবার আমি বলবো, স্টিল আই এম স্টাক উইথ মাই আর্লিয়ার স্টেটমেন্ট এন্ড अगेन আই উইল টেল, কেন ডায়মন্ড হারবারে অভিজিৎ ববি দাকে 1 বছর আগে বসানো হলো না? কেন ওনাকে বলা হলো না कि তুমি 1 বছর আগে তুমি ওখানে গিয়ে বসে যাও, তুমি কাজ করো, তুমি মানুষের চোখে তুমি থাকো, তুমি এদিক ওদিক যাও আসো, মানুষের সঙ্গে তুমি আলাপ করো, তোমাকে জিততে হবে ডায়মন্ড হারবার। কেন আমি তো দেখতে পারলাম না कि শুভেন্দু অধিকারী দাদা 10টা মিটিং করে দিল ডায়মন্ড হারবারে। আমি তো দেখতে পারলাম না कि শুভেন্দু অধিকারী দাদা গার্ডেন রিচে আর নাদিয়ালে অভিজিৎ ববিদার হাতটা ধরে একদম মাটিয়া ব্রুজে মিটিং করে দিল। আমি তো দেখতে পারলাম না। কেন? ভয় আছে কি? শুভেন্দু অধিকারী দাদা আমাকে পাঠাতেন, আমি মাটিয়া ব্রুজ ঢুকে কোরআনের আয়াতও পড়তাম আর সংবিধান আর্টিকেলও বলতাম। নাজিয়া, একটা বিষয় যে অভিযোগের পর অভিযোগ, এবার কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে নির্বাচনের সময় প্রায় 40 কোটি টাকার মদ খাওয়ানোর জন্য খরচা করেছে বিজেপি। কি বলবে? আমার দেখুন, শুভেন্দু অধিকারী দাদাই মনে হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে মদ। উনি বলেছেন, তাহলে উনি ডিস্ট্রিবিউট করেছেন। বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট যে নির্বাচনের সময় 40 কোটি টাকার খরচা করেছে মদ খাওয়ার জন্য বিজেপি। তাহলে ওই মদটা ডিস্ট্রিবিউট অভিষেক ব্যানার্জি করেছে আমার তাহলে মনে হচ্ছে। আমি ভাবলাম কি আপনি বলছেন শুভেন্দু অধিকারী দাদা এটা স্টেটমেন্ট আছে, অভিষেকের স্টেটমেন্ট আছে। তাহলে যারা ডিস্ট্রিবিউট করবে তারাই বলতে পারবে না। আজকে আপনি আমার চেম্বারে এসেছেন, আমি আপনাকে চা খাওয়াবো না কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো না আপনাকে ওয়াইন আর মদ খাওয়াবো, সেটা তো আমি বলতে পারবো। অন্য কাউ তো এসে বলতে পারবে না कि দীপানিতা গিয়েছিল, ওখানে মদ খেলো না, ওখানে কফি খেলো না, ওখানে চা খেলো। তার মানে কি এই যা 29টা সিট জয়যুক্ত হলো, এই 40 লাখ টাকা ভারতীয় জনতা পার্টি যত লোকজন আছে তারা মদ খেয়ে বিক্রি হয়ে গেছে। তারা অভিষেক ব্যানার্জি হয় কাজ করেছে, সেটা পরিষ্কার নিজেরই অভিষেক ব্যানার্জি করেছে। আর যারা যারা মদ খেয়েছে তারা অভিষেক ব্যানার্জি এই স্টেটমেন্টটা শুনে নিজে লজ্জিত হচ্ছে কি হচ্ছে না? ভাজপা যা কার্যকর্তা মদ নিয়েছে আর ভাজপা যা বড় বড় প্রোফাইলের পদের উপরে যারা বসে আছে তারা মদ নিয়েছে না, থয়লার ভিতরে টাকা নিয়েছে না, এমন কি জিনিস নিয়েছে না, বান্ধবী নিয়েছে না, সেক্স টয় নিয়েছে না, নোটের পাহাড় নিয়েছে, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেই দেবে, স্টেটমেন্ট দিয়েই দেবে। কিন্তু অমিত শাহ একটা সময় বলেছিলেন ভাগ মমতা ভাগ। বিজেপির মধ্যে যা পরিস্থিতি এখন, বিজেপি তো ঠিক নেই, মানে বিজেপি এখন ভাগ বাংলা থেকে ভাগ, এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কি বলবো? এই যা মানুষরা 3-4টে জন যা বসে আছে ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গল পদাধিকারী হয়ে, এরা যদি সরে যায় আর নতুন মুখটা, এনার্জেটিক মুখটা, ইন্টেলিজেন্ট মুখটা, শিক্ষিত মুখটা যদি চলে আসে, তাহলে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে ফেলবে। ও বুঝে যাবে কি এবার ভারতীয় জনতা পার্টি যা ডিসিশন নিয়েছে তাদেরকে আমরা কিনতে পারবো না, তাদেরকে আমরা কনফিউজ করতে পারবো না, তাদেরকে আমরা একদমই মালাইঙ্গা ডিফেমও করতে পারবো না। যারা সংবিধান জানে, যারা আল কোরআন জানে, তাদের সঙ্গে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারবে না। আজকে ফরহাদ হাকিম যা কথাটা কনভার্সনকে মান্যতা দিল আর হিন্দুদেরকে দুর্ভাগ্য বলল, আপনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গতে একটা নেতার নামটা নিন যা ইসলাম ভিতর থেকে সূরার আয়াত বলে আপনাকে প্রমাণ দিয়ে দিল যে এটা তো অসাংবিধানিক স্টেটমেন্ট আছে আর কোরআন বিরোধীও স্টেটমেন্ট আছে। এটা তো কেউ বলতে পারলো না। যদি কেউ বলতে পারতো আর একটা বড় সভা করে বলে দিত, তাহলে ফরহাদ হাকিমকে মাফি মাংতে
হতো। কর্মসূচি করেছে, তারা কর্পোরেশনের সামনে তারা ধর্ণা দিয়েছে, তারা প্রতিবাদ করেছে এবং বলেছে যে যতদিন না ক্ষমা চাইবে তারা ববি হাকিমকে নাকি ব্ল্যাক ফ্ল্যাগ দেখাবে। হ্যাঁ, সেই কর্মসূচি পরবর্তীকালে আর দেখা যায়নি, এটা ঠিক কথাই, সেটা আমরাও দেখতে পাইনি, কিন্তু কর্পোরেশনের সামনে তারা একদিন ধর্ণা মঞ্চ করেছিল। না, আমি কর্পোরেশন সামনে কেন যাব? আমি ধর্ণা মঞ্চ করতে কর্পোরেশন সামনে কেন যাব? আমি একজন মুসলমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আমি সূরা আল কাফিরুন পড়ি, আমি চার কুল পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমি পড়ি, আমি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়ি। তাহলে আমি তো একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে গিয়ে আমি জিজ্ঞেস করতে পারবো, ওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারবো। আমি 2 লাখ মহিলাকে নিয়ে গিয়ে আমি ওর বাড়িতে জিজ্ঞেস করবো কি আপনি আল কোরআনকে কেন মানাইন করলেন, নওজুবিল্লাহ, আপনি কেন বললেন? আমি কর্পোরেশন কেন যাবো? আমি একজন মুসলমান হয়ে যাবো ওনার বাড়িতে, ওনার মেয়েকে জিজ্ঞেস করবো যে আপনার বাবা এই যা কথা বললেন, তাহলে আপনি কি করে মদ খান? ওনার মেয়ে তো মদ খায়, ওনার মেয়ে তো রিভিলিং জামা পরে, ওনার মেয়ে তো চাট্টিমাটি পরে, আপনারা কেন করেন? আপনার বাবা এত বড় বড় ইসলামিক কথা বলছে আর উইদাউট কোরআন কনটেক্সটে কথা বলছে, তাহলে আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি শরিয়া মানেন, আপনি যদি আল্লাহ তাবারক তাআলাকে মানেন, আপনি যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, তাহলে আপনি কেন মদ খান? আপনি কেন এই চাট্টিমাটি পরেন? আপনি কেন এই রিভিলিং জামাটা পরেন? সেটা তো আমি জিজ্ঞেস করতে পারবো। দ্বিতীয় কথা, আমাকে অনেক জাভেদ আহমদ খান আর ফরহাদ হাকিমের লোকজন অনেক সোশ্যাল মিডিয়াতে গালাগাল লিখেছে, আমাকে এমন ধমকি দিয়েছে कि मटिया पुरुष घुस तेरा टांग चिरवा करके कुत्ते से रेप करवाएंगे। আমি হাইকোর্টে পিটিশন দিলাম, হাইকোর্টে পিটিশন দিয়ে আমার প্রেয়ারটা আপনি পড়বেন, আপনি বুঝে যাবেন কি আমি ইসলামিক মাধ্যমে আমি জিজ্ঞেস করেছি। আমি লিখেছি নিজের প্রেয়ারে कि যদি ইসলামতে সুন্নতে রসুল আছে গালাগালার খিস্তি দেবার, তাহলে এই পিটিশনটা আমি উইথড্র করছি, আর যদি সুন্নতে রসুল নেই তাহলে ওকে সাজা দিন, ইসলামিক মাধ্যমে সাজা দিন। এটা হলো কাউন্টার রিপ্লাই। এটা হলো যারা ইসলামের ঝান্ডাটা তুলছে, তাহলে আমি কেন ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা তুলবো? আমিও ইসলামের ঝান্ডাটা তুলে ওকে চোখে চোখ দিয়ে আমি জিজ্ঞেস করবো যে ইসলামে যা তুমি মিথ্যা কথা মিথ্যা বার্তা তুমি দিচ্ছ, ইসলাম এটা বলেনি, ইসলাম এটা বলে। ধর্ণা প্রদর্শন ঠিক আছে, যা করেছে, কিন্তু ইসলামের মাধ্যমে জিজ্ঞেস করতে হতো, কেন করলো না? মাইনরিটি মোর্চা কেন করলো? ও মাইনরিটি মোর্চা তো কোনো পাওয়ারই নেই, তাহলে করতে পারলো না বেচারা। মাইনরিটি মোর্চা তো কোনো পাওয়ারই নেই। তো আর একটা বিষয়ে যাবো, একদম শেষ বিষয়, 10 লক্ষ চাকরি মুখ্যমন্ত্রী বলছেন আমার রেডি আছে, সরকারি চাকরি, কিন্তু বারবার এই বাম, কংগ্রেস এবং বিজেপি চলে যায় হাইকোর্টে এবং সেখানে বিভিন্ন ধরনের মামলা করে আটকে দেয়। আমার চাকরি রেডি, কি বলবেন? আবার বাম আর লেফট ফ্রন্টকেও উনি ইনভলভ করে দিয়েছেন, আর সেন্ট্রালতে গিয়ে আম্বানি বিরিয়ানিও খেয়ে নিচ্ছেন, তারপর ওকেও গালাগাল দিয়ে দিচ্ছেন। মানে মমতা দিদি কি করছেন সেটা উনি বুঝতে পারছেন না, উনি এখনো ইন্ডিয়া লাইন্সে যুক্ত আছেন। তাহলে উনি বাম আর লেফট আর কংগ্রেসকে কেন গালাগাল করছেন? এবার আমি বলবো, যদি আজকে আমার না আপনার পিক পকেট হবে, তাহলে তো আমাকে তো যেতেই হবে হাইকোর্টে। আমরা এই চেম্বার থেকে প্রত্যেক কেস যখন আসছে, ওই প্রত্যেক কেসের প্রথম যা পিটিশন আছে সেটা আমরা চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আর হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা পাঠাই। এরা কাজ করে না, তখন তো আমাদেরকে যেতেই হয় হাইকোর্টে। তাহলে হাইকোর্ট তো যেতেই হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যদি 10 লাখ না চাকরি যদি রেডি আছে, তাহলে স্টার্ট করুন না, বিসমিল্লাহির রহমানির রহিম করুন না। কেন করছেন না? আজকে যদি আমাকে কেউ মামলা করে যদি বারংবার আটকে দেওয়া হয় বা ভালো কাজ করতে গেলে সেখানে আটকে দেওয়া হয়, তিনি করতে পারছেন না। না, কোনো নতুন কাজ কেউ আটকাতে পারবে না। আপনি নতুন চাকরি দিচ্ছেন, তো আপনি তো কাউকে ধর্ণা মঞ্চ থেকে উঠিয়ে আপনি এনে চাকরি দিচ্ছেন না। না আপনাকে হাইকোর্ট বলে দেবে প্যানেল বাতিল হয়েছে, সেটা তো আপনি দিচ্ছেন না। হাইকোর্ট ইন্টারফেয়ার করে বলবে কি না এটা তো সাবজুডিস ম্যাটার, এটা তো এখন আন্ডার ট্রায়াল ম্যাটার, এটা এদেরকে আপনি গিয়ে চাকরি দিতে পারবেন না। এটা তো নেই। আপনি তো নতুন 10 লক্ষ চাকরি দিচ্ছেন, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করুন না। কেন করছেন না? একদম ফাতিহা উঠিয়ে পড়ে নিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একদম পড়ে নিন, পড়ে একদম 10 লক্ষ চাকরি একদম 1 মাসে আপনি শেষ করুন দিয়ে, আমরাও দেখতে পারবো। আর যারা বিরোধে বলছে তারাও মুখটা বন্ধ হয়ে যাবে কি দিদি দিয়েছে তো, আমরা এত বাধা দিল, আমরা এত দিলাম, এত আমরা হাইকোর্টে গেলাম, তাও মমতা দিদি 10 লক্ষ চাকরি দিয়ে দিল। তাহলে বিসমিল্লাহ করতে বলুন।
অসংখ্য ধন্যবাদ নাজিয়া, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।